নমস্কার, আমি অরূপ। তোমরা শুনছো স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে ভুলো না। আজ তোমরা শুনবে সুরজিৎ ঘোষের কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, তালপুকুরের বিভীষিকা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। জীবনের চোরাবর্তে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চিন্তা ভাবনা, মানসিকতা আর বিশ্বাসকে পুরো দস্তুর নাড়িয়ে দিয়ে যায়। আমাদের এমন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায় যখন তিল তিল করে গড়ে ওঠা বোধ বুদ্ধি প্রশ্নের মুখে পড়ে যায়। ছোটবেলা থেকে জেনে আসা, বুঝে আসা কুসংস্কারগুলি যেন তখন জীবনের চরমতম সত্য হিসেবে ধরা দেয়। আর আমরা পরবর্তী জীবনে সেই ঘটনাকেই বয়ে নিয়ে বেড়াই আমৃত্যু। সেই যে কি একজন কবি বলে গেছেন না, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, ইত্যাদি ইত্যাদি। ভনিতা ছেড়ে এবার মূল ঘটনায় আসি। আমি ধনঞ্জয় তালুকদার। এককালে বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলাম। যে সময়ের কথা বলছি তখন এক উত্তাল সময়। ওইদিকে মুক্তিযুদ্ধ আর এই দিকে নকশাল আন্দোলন। মেডিকেল কলেজের থেকে কিছুটা দূরে একটা মেসে আমি থাকতাম। দুবেলা খেতাম সামনের পাইস হোটেলে। মেসের নামটা আনন্দ নিবাস হলেও নামটা আমার আর আমার সঙ্গীদের কাছে খানিকটা ব্যাঙ্গের মতোই লাগত। স্নানের সময় টিপটিপ করে জল আসা, আর সেই কারণে বোর্ডারদের চিৎকার, অথবা সন্ধ্যা নামলেই লোডশেডিং, বিছানার তলায় ছারপোকার সংসার, সবই যেন স্বাভাবিক হয়ে এসেছিল মাস ছয়েকের মধ্যেই। এই নিয়ে আমাদের আড্ডায় রোজই হাসি তামাশা লেগেই থাকত। আগেই বলেছি, তখন উত্তাল 70-এর দশক। নকশাল আন্দোলন তখন মধ্য গগনে। রাতের দিকে মাঝে মধ্যেই শোনা যেত পুলিশের হুইসেল আর ভারী বুটের ছুটে যাওয়ার শব্দ। মাঝে মাঝেই মেসের দরজায় কড়া নাড়া পড়ত গভীর রাতে। কখনো পড়ত ভারী বুটের লাথি। রোজগার এই কাণ্ড কারখানায় বিরক্ত হয়ে মেসের মালিক অবিনাশবাবু দরজা খুলেই রাখতেন, আর জিজ্ঞেস করলেই মজা করে বলতেন, চারুর লোক হোক বা রুনুর, রাতে একটু শুতে দিস বাপ। অনেক কষ্টে বাড়ি বানিয়েছিল আমার বাপ ঠাকুরদা, ভাঙিস নে। পুলিশ মাঝে মাঝেই খানা তল্লাশি করে নিজেরাই চলে যেত। গলি থেকে ভেসে আসত পুলিশের গালিগালাজ, কখনো কখনো ভেসে আসত গুলির শব্দ আর আন্দোলনকারীদের মরণ চিৎকার। পরদিন সকালে মেসের সামনে রাস্তায় দেখা মিলত পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া নকশালদের লাশ, আর রাস্তা জুড়ে শুকিয়ে থাকা রক্তের ছোপ। মৃত্যু দেখা একরকম যেন জলভাত হয়ে গিয়েছিল সেই সময়। মাঝে মাঝেই বাড়ির চৌকাঠে পড়ে থাকা লাশ টিঙিয়েই চলে যেতাম যে যার গন্তব্যে। আমাদের মেস ছিল যাকে বলে 12 ভূতের আখড়া। কলেজ ছাত্র, বিমার দালাল, স্কুলমাস্টার, সরকারি অফিসের কেরানি, বড় বাজারে মশলার ব্যাপারী, ঘর পালিয়ে আসা বড়লোক বাপের ফুলবাবু, তার উপর ছিল 2 জন বিহারি চাকর আর 2 জন উড়ে রাঁধুনি। কে ছিল না সেখানে? আমার ঘরেই আমার সাথে আর একজন থাকত, নাম শশীকান্ত মুখুজ্জে। আমাদের শশী বড়বাজারে এক চালের আড়তদারের হিসেব রক্ষক। বাড়ি ছিল খুব সম্ভবত টাকি বা হাসানাবাদ কিংবা ওই দিকের কোথাও একটা। আর একজন ছিল রতন বসু। সে আমাদের পাশের ঘরটিতে থাকত। সে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএর ছাত্র। আমাদের সন্ধ্যাকালীন চা তেলে ভাজার আড্ডায় আমরা 3 জন ছাড়াও আর একজন মাঝে মধ্যেই যোগ দিত, মতিলাল রায়। মতি আমাদের কলেজের পড়ুয়া ছাত্র নয়, তার সাথে আমাদের পরিচয় ঘটেছিল একটু অদ্ভুতভাবেই।
সেই ঘটনার সূত্রপাত এখনকার মোড়ের মাথায় জগন্নাথ ভোজনালয় আদর্শ হিন্দু হোটেলে। সেদিন কি কারণে জানি মাছের মাথার ঝোল খেতে খুব মন চেয়েছিল। সে কথা বলতেই বেয়ারা নিমাইদার মুখ চোখ দেখে যা বুঝলাম সেটি শেষ। আমি এখানকার রোজগার খদ্দের, ফলত খুব স্বাভাবিকভাবেই মেজাজটা গেল খিঁচড়ে। আড়ালে নিয়ে জিজ্ঞাসা করতেই বলল, আজকাল সেটি মিলবে না, 2 খান মাত্র ছিল, সেটা ওই নতুন দাদাবাবু অর্ডার দিয়ে দিয়েছেন। কে অর্ডার দিয়েছে জিজ্ঞাসা করতেই নিমাইদা ইশারা করল কোনার টেবিলের দিকে। দেখলাম প্রায় আমারই সমবয়সী এক ছেলে, খুব সম্ভবত পাড়াগেঁর। অন্তত বেশভূষা দেখে সেটাই আন্দাজ করেছিলাম, তবে চোখ মুখ খুব বুদ্ধিদীপ্ত। আমাদের কথাবার্তা হয়তো খানিক কানে গিয়েছিল, তাই নিজেই বলে উঠেছিল, বলছি দাদার যদি আপত্তি না থাকে তাহলে আমারটা থেকেই নিতে পারেন। ও নিতাইদা, এই একটু ভাগ করে দাও না। ব্যাস সেই থেকেই শুরু। পরে জেনেছিলাম মতিলাল প্রেসিডেন্সি কলেজের ফিজিক্সের ছাত্র, বাড়ি বর্ধমান লাইনের কোনো এক স্টেশনে। দুপুরে পাইস হোটেল, তারপর কলেজ পাড়া চত্বর ঘুরে ঘুরে কখনো এই বইয়ের দোকান সেই বইয়ের দোকান, কখনো কফি হাউস, কখনো ছুটির দিনে জমিয়ে সিনেমা। বন্ধুত্ব জমে উঠতে বেশি দেরি হয়নি। মতিকে আমরা যত দেখতাম ততই অবাক হতাম। সব বিষয়ে কি অদ্ভুত ওর জ্ঞান! ক্রিকেট, রাজনীতি, গান বাজনা। মাঝে মাঝে আমাদের আড্ডায় টেবিল বাজিয়ে গান গেয়ে একাই মাতিয়ে দিত। কখনো সরকারের আগামী প্ল্যান নিয়ে এত সুন্দর করে বলতো, মাঝে মাঝে ভয় হতো মতি নকশাল টকশাল নয় তো। সেদিন সন্ধ্যাবেলায় পাজামাটা পরে পাঞ্জাবিটা গলাতে না গলাতেই বন্ধ দরজার ওপার থেকে খটখট করে কড়া নাড়ার শব্দ ভেসে এলো। আমি খানিক উঁচু গলায় বললাম, যাচ্ছি হে, আর একটু অপেক্ষা করো। শহরে থাকি বটে, তবে কারণে অকারণে লোডশেডিং গা সওয়া হয়ে গিয়েছিল। মাঝে মাঝেই সন্ধ্যা থেকে সারা রাতের জন্য থাকে লোডশেডিং। বিরক্ত হয়ে ঘরে এনেই রেখেছি গোটা কয়েক মোমবাতি। এমন অন্ধকার রাতে কেবলমাত্র মোম আর হ্যারিকেনের আলোই ভরসা। মতির কথায় এগুলি সবই নাকি পুলিশের প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি এরকম হতো। সে যাই হোক, চৌকির নিচ থেকে হাত বাড়িয়ে একটা মাঝারি মাপের মোমবাতি বের করে তাতে আগুন ধরিয়ে দিতেই অন্ধকার ঘরটা নরম সোনালি আলোয় ভরে গেল। বন্ধ দরজার আগল খুলতেই এক রাশ ঠান্ডা হাওয়া ঘরের ভিতর আগে ঢুকে এলো। দেখলাম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে শশী। আরে ভাই, এসো এসো, ভিতরে এসো। দরজা খুলেই বুঝেছিলাম বাইরে ঝোড়ো বাতাস চলছে, বৃষ্টি নামবে বোধহয়। সময়টা ছিল শ্রাবণ মাস। ঘন কালো মেঘের কারণে আকাশের মুখ ভার। চাঁদের মুখ দেখা যাবে বলে আর মনে হলো না। শশী আরামকে দাঁড়ায় বসতে বসতেই বলল, কি হে ধনঞ্জয়, বৃষ্টি নামলো নাকি? না হে ভায়া, এখনো নামেনি, তবে নামতে বেশি দেরি নেই। মতি বোধহয় আজ ভিজেই যাবে। ছেলেটা যে এখনো পৌঁছলো না, ওর জন্যই যা একটু চিন্তা। মোড়ের মাথা থেকে আমাদের মেস তো নেহাত কিছু কম রাস্তা নয়। আমাদের কথার মাঝেই ভেজানো দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকলো রতন। সে বোধহয় আমাদের কথা কিছু শুনতে পেয়েছিল। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল, তুমি এত চিন্তা করো না, মতিকে দেখলাম রাস্তার মোড়েই, এক্ষুনি এসে পৌঁছে যাবে হয়তো। তুমি শান্ত হয়ে একটু বসো। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বার করে ভ্রু নাচিয়ে বলল, ভাই চলবে নাকি? এই নাও, একদম বিদেশি, কমরেড ফিদেল কাস্তর দেশের। এই বলে একটা মুচকি হেসে হাতে একটা চুরুট ধরিয়ে দিল। এই অভাবের সংসারে চুরুট! আমি সানন্দে তার হাত থেকে চুরুটটা নিয়ে তাতে আগুন ধরালাম। লম্বা একটা টান দিয়েই বুঝলাম একদম খাঁটি জিনিস। ঝমঝম শব্দে বৃষ্টি নামলো বাইরে। জানালা গলে বৃষ্টির ছাট আসতে লাগলো। আধো অন্ধকার ঘর, বাইরে ঝড় বৃষ্টি, সামনে চা তেলে ভাজা, সঙ্গে চুরুট। আহা, যেন স্বর্গীয় অনুভূতি। ঘরের মধ্যে জ্বলন্ত মোমবাতির আলোয় আমরা তিনজন বসে গল্প করছি। এমন সময় বাইরে বারান্দায় কিসের যেন একটা খসখসে আওয়াজ হলো। এরপরই ভেজানো দরজাটা মৃদু ক্যাঁচ শব্দের সাথে সামান্য খুলে গেল, আর
আমরা সকলে একসাথে তাকালাম খোলা দরজার দিকে। দেখলাম মতি দাঁড়িয়ে আছে চৌকাঠ কোড়ায়, চোখে মুখে একটা একটা অদ্ভুত রহস্যময় দৃষ্টি। আমি তড়িঘড়ি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আরে এসো এসো, তোমার জন্যই চিন্তায় ছিলাম ভীষণ। ইস, হালকা ভিজেছো দেখছি, এই নাও গামছাটা দিয়ে গা হাত পা ভালো করে মুছে নাও তো, আর আমার আলনা থেকে একটা শুকনো কাপড় নিয়ে নাও। মতি গামছা দিয়ে ভালো করে মাথা মুছে ফতুয়া আর আমার একটা লুঙ্গি পরে রতনের থেকে একটা চুরুট প্রায় ছিনিয়ে তাতে আগুন ধরিয়ে প্রায় হাত পা ছেড়ে ধপাস করে বসে পড়লো আরাম কেদারায়। আমরা তিনজনেই অবাক। বুঝলাম মতির কিছু একটা হয়েছে। পরিবেশ খানিক হালকা করতে আমিই হাল ধরলাম। ভাই তোমরা একটু বসো, আমি বরং তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। সে আর বলতে, এমন বাদলা সন্ধ্যায় একটু মুড়ি তেলে ভাজা সহ গরম চা খেতে নিহাত মন্দ লাগবে না। আমি এক কোণে রাখা স্টোভটায় চায়ের জল চাপালাম। খানিক বাদে 4 পেয়ালা চা আর এক বাটি মুড়ি নিয়ে মাঝে রাখতেই যে যার মতন কাপ টেনে নিল নিজের দিকে। উষ্ণ চায়ের কাপে চুমুক দিয়ে একটু গলা খাঁকড়ে মতি বলে উঠল, টু মাই ডিয়ারেস্ট ব্রাদার্স অ্যান্ড কমরেডস, তোমাদের একখানা ভারী সুখবর দেওয়ার আছে। যদিও আমার ক্ষেত্রে কি সেটা বলতে পারছি। আমরা সমস্বরে বলে উঠলাম, শুনি কমরেড, শুনি। আরে জলদি বলো তো দেখি, এই জল ঝড়ের রাতে ভূতের গল্পের মতো সাসপেন্সে রেখো না তো। আমাদের কথায় দেখলাম মতিলালের মুখ যেন অত্যাধিক উজ্জ্বল হয়ে উঠল। মোমবাতির সামান্য আলোতেও পরিষ্কার দেখা গেল তার ঠোঁটে একটা লাজুক হাসি ফুটে উঠল। সে হাতে হাত ঘষতে ঘষতে খানিকটা রসিয়ে রসিয়েই বলতে লাগলো, ভাই, আমার বিবাহ ঠিক হইয়াছে। আগামী মাঘেই সেটি সম্পন্ন হইবে পরিকল্পনা করিয়া লইয়াছে আমার পরিবার। বিশেষত আমার পিতৃদেবের ধারণা অনুযায়ী দীর্ঘকাল কলকাতা নামক নগরে জলপান করিয়া এবং চারিদিকে কিছু বখাটে ছোঁড়ার সংস্পর্শে আসিয়া আমার নকশাল হইবার মতিভ্রম হইবার পূর্ণ সম্ভাবনা। অতএব যত শীঘ্র সম্ভব ইহাকে বিবাহ নামক বন্ধনে বাঁধিয়া সৎ পথে ফিরিয়ে আনা। কি তাই তো? ওর কথার রেস ধরে আমি চেষ্টা করলাম। চরম বিরক্ত মুখে চুরুটটা একটা লম্বা টান মেরে মতি বলল, যথার্থ বুঝিয়াছে ওরাতা। তা কবে যাচ্ছ? আগামী পরশু যাচ্ছি। অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো এক এক করে সারতে হবে। আচ্ছা, পরে আর সময় কখন পাই বা না পাই জানি না, তোমাদের কিন্তু নেমন্তন্নটা করেই গেলাম। হ্যাঁ, সামনের মাঘের 25 তারিখ, কি শুভ কাজ, 23 থেকে যেন তোমাদের টিকিটটা আমার বাড়িতে পাই, হবে তো? এই অবধি বলে চুরুটে একটা লম্বা টান মেরে ধোঁয়া ছাড়ল মতি। মতির কথা শেষ হতেই আমরা 3 বন্ধু প্রায় আনন্দে লাফিয়ে উঠলাম। কিছুক্ষণের জন্য আমাদের মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছিল। রতন এক ছুটে মতিকে জড়িয়ে ধরে বলল, কি করেছো হে? এ তো দারুণ খবর কিন্তু ভাই, এত সুন্দর একটা খুশি সংবাদ দিলে অথচ খালি হাতে, এ কিন্তু ভারী অন্যায়। রতনের কথায় মতি 2 হাত তুলে বলল, সব হবে ব্রাদার। তোমাদের মাটন কবিরাজি আর ফাউল কাটলেট না খাইয়ে আমি যাব না। শশীকান্ত দীর্ঘক্ষণ চুপ থাকার পর মুখ খুলল, তাছাড়া আনন্দ নিবাসের আনন্দদায়ক খাবার খেলে খুব বেশি দিন আর আনন্দে এই জগতে থাকা যাবে না। সে না হয় হপ্তাখানেক আগেই হানা দেবো আমরা। মতি হাসতে হাসতে শশীর দিকে তাকিয়ে বলল, সে আর বলতে, এবাড়ির মাছের ঝোলে আর 2 ফোঁটা জল যদি এক্সট্রা হতো তাহলে মাছগুলো বেঁচে উঠতো। বলতে বলতেই হাসির শব্দে ভরে উঠল আমার ছোট্ট ঘরখানা। সেদিন যে গল্প আড্ডায় কখন রাত নেমে এলো খেয়ালই হয়নি আমাদের। তারপর বৃষ্টি বাদলা একটু কমলে যে যার ঘরমুখো হলাম। কাজে কমে মাঝের দিনগুলি যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। প্ল্যান হলো মতির বিয়ের ঠিক 2 দিন আগেই আমরা মেসবাড়ির সামনের হোটেল থেকে নাকে মুখে 2 গুঁজেই রওনা দেব সকাল সকাল। কিন্তু না, রতন যে এভাবে ডোবাবে তা বুঝতে পারিনি।
বিয়েবাড়ি কবে কি পড়বে সেই জামা কাপড় গুছোতে গুছোতেই বেলা গড়িয়ে ফেলল। বুঝলাম বর্ধমান লাইনের প্রথম ট্রেনটা আর পাবো না। কোনো রকমে ছুটে ট্রামটা ধরে একটু কোমরটা ঠেকাতেই শুরু হলো শশীর বাক্যবাণ। লক্ষ্য রতন। সে বলল, তোমার সাজগোজের চোটেই ট্রেনটা মিস হল, এদিকে পেটেও ছুঁটো ডন মারছে। শশীর দিকে তাকিয়ে বুঝলাম সত্য। ত্রেতা যুগ হলে এতক্ষণে রতনের ভস্য হয়ে যাওয়ারই কথা। শশীর বাক্যবাণ তখনও চলছে। হ্যাঁ, বাবুর আবার বিলেতি আতর মাখা হয়েছে। বুঝলাম রতন আর মুখ খুলবে না। সত্যি কথা বলতে কি, খিদে আমারও পেয়েছিল প্রচণ্ড। তবুও দুজনের অবস্থা দেখে বেশ মজাই লাগছিল। জানালার পাশে একটা সিগারেট ধরিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে মজা নিচ্ছিলাম। সম্বিত ফিরল ট্রামের ঘন্টার শব্দ আর কন্ডাক্টরের চিৎকারে। শিয়ালদা শিয়ালদা, এই শিয়ালদা শিয়ালদা। ট্রাম থামতেই তিনজন মিলে ছুটলাম টিকিট ঘরের দিকে। খবর নিয়ে জানা গেল ওই লাইনের পরের ট্রেন আসতে এখনো ঘন্টা দেড়েক। বিরক্ত একটু লাগলেও এদিক থেকে রেহাই পাওয়া গেল। একদম খালি পেটে আর থাকতে হবে না। 3টে টিকিট কেটে পা বাড়ালাম কোলে মার্কেটের দিকে। এক চেনা দোকান আছে আমাদের। কাছে গিয়ে দাঁড়াতেই গরম হিঙের কচুরির গন্ধে খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। কয়েক মুহূর্তেই তিনজনের হাতেই উঠে এলো 3-3টে শালপাতা, আর তাতে ধোঁয়া ওঠা আলুর দম আর হিঙের কচুরি। শশীর হা দেখে বুঝলাম বেচারা পারলে 3-3টে কচুরি একেবারে মুখে পুড়ে দিতে পারলেই শান্তি পায়। আমারও যদিও প্রায় একই রকম হাল, তাও কোনো রকমে এহাত ওহাত করে গরমটা কোনো রকমে সইয়ে নিয়ে মুখে পুড়লাম। বুঝলাম এই জিনিস স্বর্গ। কোথায় লাগে মতির বিয়ের ভোজ, পারলে এখানেই থেকে যাই। খিদের চোটে আরও বেশ কয়েক দফা কচুরি চাইতে হলো তিনজনকেই। ভুঁড়ি বাগিয়ে বসে থাকা কানাই কাকাও বুঝলাম আমাদের দেখে বেশ মজাই পাচ্ছে। অবশেষে কচুরি পর্ব মিটিয়ে একটা করে জিলিপি খেয়ে দোকান ছাড়লাম। হাত ঘড়িতে দেখলাম ট্রেন আসতে এখনো ঢের দেরি। একটা করে সিগারেট ধরিয়ে হেলতে দুলতে স্টেশনের দিকে এগোলাম। বিয়েবাড়িতে গিয়ে কি করব? মতির কোনো সুন্দরী শ্যালিকা আছে নাকি, বিয়ের পর আদৌ মতি আমাদের আড্ডায় আসবে কিনা, এই সমস্ত জ্ঞানগর্ভ আলোচনা করতে করতেই কখন যে স্টেশন চলে এলো খেয়ালই করিনি। স্টেশনে ফিরে যা খবর পাওয়া গেল তাতে আর কারোরই মাথার ঠিক রইল না। খবর পেলাম সিগন্যালের গোলমাল না কিসের জন্য ট্রেন যে কখন আসবে কেউই বলতে পারছে না। অগত্যা একবার এ মাথা একবার ও মাথা করেই কাটাতে হবে স্টেশনে। আগে তো সকাল সকাল উঠে তৈরি হওয়া, তার উপর এই ভুঁড়ি ভোজ, একটু চোখ লেগে এসেছিল মনে হয়। তন্দ্রা ভাঙল রতনের কনুয়ের গুঁতোয়। শুনলাম ট্রেনের খবর হচ্ছে। কোনো রকমে দৌড়ে প্ল্যাটফর্মে এসে বুঝলাম সত্যি ট্রেন ঢুকছে বটে। ট্রেন ঢুকতেই হুড়মুড়িয়ে উঠে পড়লাম একসাথে। জানালার ধারের দিকে ফাঁকা সিটে গিয়ে বসলাম। রতন নিজের চুল ঠিক করে নিল আলগোছে। আমিও জানালার পাশে নিজেকে একটু গুছিয়ে নিলাম। বুঝলাম ট্রেনের চাকা গড়াতে শুরু করেছে। হাত ঘড়িতে দেখলাম প্রায় 3 ঘন্টা লেট। সে যাগ্গে, হাতে প্রচুর সময়। উফ, অবশেষে শান্তি। শহর ছাড়তেই চোখে পড়ল সবুজের সমারোহ। সত্যি মাঝে মাঝে শহরের এই ইট কাঠের অট্টালিকার জঙ্গল ছাড়িয়ে এভাবে বেরিয়ে পড়তে বেশ লাগে। জানালার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দু চোখ ভরে দেখছিলাম। হঠাৎ শশীর আওয়াজ কানে যেতেই বুঝলাম সে বাবু পাশের সিটে এক যাত্রীর সঙ্গে বেশ খোশ গল্প জুড়ে দিয়েছে। শশীকান্তর কথায় আমাদের সম্বিত ফিরল। উজিরহাটি এখনো ঢের দেরি, তাতে চলো এক হাত টাচ পিটিয়ে নি। আশেপাশের যাত্রীরাও যোগ দিলেন আমাদের সঙ্গে। মাঝে মাঝে চলতে লাগলো ঝালমুড়ি, চা আর খটি গরম। সময় যে কিভাবে কেটে যাচ্ছিল খেয়ালই ছিল না। হঠাৎ একটা ক্যাচ করে শব্দ তুলে ট্রেনটা থেমে গেল। আমরাও দল বেঁধে নেমে পড়লাম গাড়ি থেকে। গার্ডের কামরার কাছে গিয়ে জানতে পারলাম সামনের লাইনের সিগন্যাল আবার বিগড়েছে। সেটা ঠিক না হলে বলা যাচ্ছে না কখন ছাড়বে। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। কথাটা অবশ্য শশী বলল। তা গার্ড স্যার?
এখানে আশেপাশে কোনো স্টেশন নেই? তা আছে, এই লাইন ধরে মিনিট 10 হাঁটলে একটা হল স্টেশন পড়বে। যদিও ওখানে এই ট্রেনটা দাঁড়ায় না, কিন্তু গার্ডকে আর কিছু বলতে না দিয়েই শশী বলে উঠল, তা এখান থেকে উজিরহাটি কত দূর পড়বে স্যার? গার্ড নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে আর নিজের হাতে ধরা একটা কাগজের দিকে এক ঝলক দেখে বলল, তা এখান থেকে তো মাত্র 3-4টে স্টেশন। ট্রেন চললে আধ ঘন্টার বেশি লাগার কথা নয়, তবে সামনের স্টেশন থেকে যদি কিছু পান তবে ওই ধরুন ঘন্টা খানেক লাগবে। আমিও না থাকতে পেরে বলেই ফেললাম, এখন তো সন্ধেও বেশ হয়েছে, ওই স্টেশন থেকে আদৌ কি কিছু মিলবে? তা তো বলতে পারবো না, পেলেও কিছু ভ্যান রিক্সা পেতে পারেন, আমার ঠিক জানা নেই। মনের ভেতর একটা দোটানা শুরু হয়েছিল। হয়তো সেটা আন্দাজ করেই শশী একবার আমার দিকে তাকালো। এই নজর আমার চেনা। পকেট থেকে একটা সিগারেট বের করে নিজে ধরিয়ে আর আমার দিকে একটা দিয়ে সে বলা শুরু করলো, তা ভাই সকল, হবে নাকি একটা অ্যাডভেঞ্চার? সত্যি বলতে আমার বেশ মনেই ধরলো ব্যাপারটা। এরকম একটা নাম না জানা জায়গায় এসে এরকম একটা সন্ধে এইভাবে রেল লাইন ধরে হাঁটা, উফ, ভাবতেই একটা শিহরণ খেলে গেল। রতন একটু আমতা আমতা করে বলল, তা সেই সকাল থেকেই তো লেটই হচ্ছে, আর একটু না হয় হলোই, বেকার বেকার এই সন্ধে এতটা হাঁটা। শশী প্রায় এক প্রকার থেরেই যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে বলল, প্রথম ট্রেনটা তোমার জন্যই মিস হয়েছে, তুমি আর মুখ খুলো না, চুপচাপ বাক্সগুলো নামাও আর আমাদের সাথে হাঁটা লাগাও। এরপরে অবশ্য ওর আর কিছু বলার থাকে না। কিছুক্ষণের মধ্যেই নিজেদের সমস্ত বাক্স নামিয়ে হাঁটা লাগালাম রেল লাইন ধরে। সে এক অদ্ভুত অনুভূতি। সিগারেট টানতে টানতে যে কতক্ষণ হেঁটেছিলাম সেটা মনে নেই, হয়তো মিনিট 10-15 হবে। বুঝলাম এসে পড়েছি একটা স্টেশনে। স্টেশন বলতে এতদিন যেমনটা জেনে এসেছিলাম এটা সেরকম নয়। নজরে পড়ল শুধু একটা নামের বোর্ড আর একটু দূরে আলো জ্বালা একটা ছোট্ট ঘর। ব্যাস, বুঝলাম ওইটাই হয়তো টিকিট ঘর। এগিয়ে গেলাম 3 জনে। এতটা হাঁটার পরে 3 জনেরই গলায় পেঁচানো মাফলার একটু আলগা করতে হল। খানিক দম নিয়ে স্টেশন থেকে বেরোনোর রাস্তাটা ধরলাম, যদি কিছু পাওয়া যায় সেই আশায়। কিন্তু হায় হতশী, একটা ভ্যান রিক্সা অবধি চোখে পড়ল না। এমনকি স্টেশনের বাইরে যে কটা ঝুপড়ি দোকান চোখে পড়ল সেগুলোরও ঝাঁপ পড়ে গেছে। কাউকে যে জিজ্ঞাসা করব সেটারও উপায় নেই। বুঝলাম ঘড়ির কাঁটা সবেমাত্র 7টার দিকে এগোলেও এই শীতের কালে এই অজ গ্রামে গভীর রাতের মতো নীরবতা নেমে এসেছে। কি করব কিছু না বুঝেই পরামর্শ দিলাম, চলো তো একবার স্টেশনের মাস্টারের সঙ্গে দেখা করে আসি, যদি কোনো উপায় পাওয়া যায়। রাজি হয়ে গেল বাকিরাও। আবারও ফিরতি পথ ধরলাম 3 জনেই। যা ভেবেছিলাম ঠিক তাই, ওই ছোট্ট ঘরটাই টিকিট ঘর কাম স্টেশন মাস্টারের অফিস। খিড়কি দরজা দিয়ে বার দুয়েক ডাকাডাকির পর একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এলেন। কাকে চাই? বলছি, যেই ট্রেনটা আগে আটকা পড়েছে সেটার কোনো খবর আছে? কোনটা? বর্ধমান লোকাল? না না, কোনো খবর নেই। তা যাবেন কোথায় আপনারা? উজিরহাটি। বাবা, সে তো এখনো 2-3টে স্টেশন। কিসে যাবেন তা কিছু ভেবেছেন? সেই জন্যই তো আপনার কাছে আসা। বুঝি ভ্যান রিক্সা বা ওই রকম কিছু কি পাওয়া যাবে এখন? দেখে তো কলকাতার বলে মনে হচ্ছে, তা এত দূর গ্রামে কি কাজে? সত্যি বলতে এবার একটু বিরক্তই লাগছিল। একে তো ওই অজ পাড়া গ্রামের স্টেশন, তার উপর সন্ধে থেকে রাত নামবে আর কিছুক্ষণের মধ্যেই। একটু কড়া স্বরেই বললাম, শুনুন, একটু যদি উপায় বলতে পারেন তো বড় উপকার হয়। ভদ্রলোক আমার দিকে আর একবার নজর বুলিয়ে বলল, এখন তো কিছু পাবেন না, তবে যদি চান আমার ঘরে রাতটা কাটিয়ে কাল ভোর ভোর বেরিয়ে যেতে পারেন। রতনের মুখে বেশ একটা হাসি ফুটে উঠল যেন। এগিয়ে গিয়ে স্টেশন মাস্টারের সাথে হাত মিলিয়ে ধন্যবাদ বলতে যাচ্ছিল হয়তো। শশী মাঝপথে থামিয়ে বলে উঠল,
দেখুন, আমাদের বন্ধুর বিয়ে, তাই যাওয়াটা একটু বিশেষ দরকার। তাই বলছিলাম যে... ভদ্রলোক আমাদের ভাবগতিক দেখেই বললেন, তা হেঁটে যেতেই পারেন। লম্বা লম্বা পা ফেললে হয়তো ঘন্টাখানেক লাগবে। টর্চ বা আলো কিছু আছে নাকি? তাও একবার ভেবে দেখুন না হয়। অনেক কষ্টে বিরক্তি চেপে আমিই বলে উঠলাম, সেসব আছে, আপনি যদি একটু ঠিকানাটা বলে দেন। না, যত তাড়াতাড়ি রওনা দেব ততই তাড়াতাড়ি পৌঁছতে পারবো আর কি। ভদ্রলোক একটু আমতা আমতা করে বলতে শুরু করলেন, এখান থেকে সোজা দক্ষিণ দিক বরাবর হাঁটলেই উজিরহাটি। বেশি দূর তো নয়। তবে... কি তবে? না থাকতে পেরে জিজ্ঞাসা করে ফেলল রতন। কিছুই না, মাঝে তালপুকুর বলে একটা বড় দিঘির মতো পড়ে, ওইখানে একটু সাবধান আর কি। কেন, কি আছে সেখানে? শশীর গলায় বিরক্তি আর রাগ যেন ঝরে পড়ছিল। স্টেশন মাস্টার ভদ্রলোক কিছু একটা বলতে গিয়েও যেন বললেন না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, না, সে তেমন কিছুই নয়। লোকে রাত বিরেতে একটু এড়িয়ে চলে আর কি। সে আর এমন কি ব্যাপার? গ্রামের রাস্তা তো রাতের বেলা এমনিই ফাঁকা থাকে। আমিও আর বিরক্তি চেপে রাখতে পারলাম না। স্টেশন মাস্টার মনে হয় কিছুটা আন্দাজ পেয়েছিলেন। বলে উঠলেন, সে আমার বলার দরকার ছিল, বললাম। এবার আপনাদের ব্যাপার। তবে কিনা তালপুকুরের দিকটায় সাবধান। বুঝলাম এভাবে দাঁড়িয়ে থাকলে আরও সময় নষ্টই হবে। মাফলার শাল বেশ ভালো করে পেঁচিয়ে পা বাড়ালাম স্টেশনের বাইরের দিকে। কানে এলো ভদ্রলোক তখনও বলে চলেছেন, তালপুকুরের কাছে সাবধান। হেঁটে হেঁটে কিছুটা এগিয়েই বুঝলাম স্টেশনে থেকে গেলেই ভালো হতো। যেন কনকনে ঠান্ডা বাতাস আমাদের দাঁত কপাটি লাগিয়ে দিচ্ছে। রতন মুখ বেজার করে বলল, শালা গ্রাম বাংলায় ঠান্ডা বেশি হয় শুনেছিলাম, তা বলে এইরকম? একটু পরে বরফ পড়লেও আশ্চর্য হব না। হ্যাঁ, বরং সেই বরফ গ্লাসে তুলে ঢক ঢক করে। কি বলো ভাই? এই ধুর, এর শুধু জলের গল্প। এই ঠান্ডায় এত দূর হাঁটবো কি করে সেটাই ভাবছি। আধারের মধ্যে এতখানি পথ হাঁটতে হয়, তাহলে আদৌ বেঁচে থাকবো তো? আচ্ছা আচ্ছা, ওই স্টেশন মাস্টার কেন আমাদের ওইভাবে আসতে বারণ করেছিল বলো তো? সে তো ভাই আমি জানি না, তবে এতটুকু বুঝেছি যে লোকটা একটু ভীতু স্বভাবের। আর কি যেন একটা পুকুরের নাম বলছিল না, তাল পুকুর না খেজুর পুকুর, সেটা যে কি আছে কে জানে। এতক্ষণ ধরে চুপচাপই হাঁটছিলাম আর ওদের কথোপকথন শুনছিলাম, কিন্তু রতনের বলা শেষের ওই কথাগুলো শুনে আমার ভীষণ হাসিই পেল। মজা করেই বললাম, তুমি কি ভূতের ভয় পাচ্ছ নাকি? সত্যি ভাই, তুমি না, কি আর বলবো। স্টেশন মাস্টার হয়তো স্থানীয় কোনো ছিঁচকে চোর কিংবা ডাকাতের জন্য সাবধান করছিলেন। তা আমাদের সঙ্গে তো তেমন মূল্যবান কিছুই নেই। যদি কেউ ছিনতাই করতেও আসে, ওই সামান্য করা টাকা রয়েছে দেখে নিজেরাই আমাদের ছেড়ে দেবে। সেটা হলেই বরং ভালো। তবুও এত রাতে আসাটা কি সত্যি ঠিক হলো? স্টেশনের ঘরে থেকে গেলেই হতো না? রতনের প্রস্তাব যে একেবারেই ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয়। তবে পথে যখন নেমেই পড়েছি, তাহলে আর পিছিয়ে পড়ে লাভ কি? শশী যে যথেষ্ট সাহসী সেটা জানতাম, কিন্তু রতন যে এরকম ভীতু সেটা আন্দাজ করা ছিল না। তবে ওকে দোষ দিয়েও লাভ নেই। কুয়াশার চাদরে মোড়া শুনশান জনমানবহীন পথঘাট। মানুষ তো দূরের কথা, রাস্তা একটা কুকুর পর্যন্ত নেই সেখানে। একটু ভয় যে আমারও লাগছিল না তা নয়। মনটা অন্যদিকে ঘোরাতে তিনজনেই 3টে সিগারেট ধরালাম। সামনের সরু রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে। রাস্তার দুই ধারে কেবলই ধান ক্ষেত। সামান্য হাওয়ায় ধানের মাথায় দোলা লাগছে। মাঝে মাঝে এদিক ওদিকে ঝোপ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার মিহি ডাক, কিন্তু তাও একটানা নয়, যেন ওদেরও ঘুমে দু চোখ জুড়িয়ে এসেছে। চিরটা কাল শহরে বাস করা আমার মনে হলো আমরা যেন কোনো গ্রামে নয়, বরং কোনো ঘুমন্ত পুরীর মধ্যে প্রবেশ করছি।
সত্যি রাতের বেলায় গ্রাম্য পরিবেশ এক অন্য রূপ ধারণ করে, তা মানতেই হবে। আরে ধনঞ্জয়, দেখো দূরে ওটা কি আসছে? শশীর কথায় আমি সেদিকে তাকাতেই দেখলাম ঘুটঘুটে অন্ধকার রাস্তাটার মধ্যে দিয়ে কুয়াশা ভেদ করে একটা হলুদ আলো যেন এগিয়ে আসছে। এই ভাইয়া, ওটা কি গো? আলেয়া নয় তো? আরে রাখো তোমার আলেয়া, সব কিছুতেই ভূত খোঁজা তোমাদের মতো ভীতুদের একটা অভ্যেস। আরে শুনতে পাচ্ছ না, ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হচ্ছে, মনে হয় কোনো গরুর গাড়ি। আলোটা কুয়াশা ফুঁড়ে আরেকটু এগিয়ে আসতেই বুঝলাম ওর কথাই ঠিক, একটা গরুর গাড়ি বটে। ঘর ঘর শব্দ করতে করতে মোরামের রাস্তা দিয়ে এগিয়ে আসছে। আমাদের তিনজনকে দেখে সামনে এসে দাঁড়াতেই বললাম, আরে ও দাদা, খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করবেন। বিপদ? কি বিপদ গো কর্তা? আরে আর বলো না, আজ ট্রেনের গোলমালের জন্য স্টেশনে পৌঁছতে দেরি হলো। এখন যেতে হবে সেই উজিরহাটি। রাস্তায় দেখি কোনো গাড়ি বা রিক্সা কিছুই নেই, তাই নিতান্ত নিরুপায় হয়ে হাঁটতে হাঁটতে এতটা এলাম। আমাদের একটু উজিরহাটি পৌঁছে দেবে দাদা? বুঝতেই তো পারছো, এদিকে আমরা একদমই নতুন, রাস্তাঘাটও চিনি না। তারপর রাত হয়েছে, এই শীতের রাতে পায়ে হেঁটে এতটা পর যাওয়া, মানে বুঝতেই তো পারছো। তোমার কত ভাড়া লাগবে বলো, সে না হয় একটা ব্যবস্থা ঠিক করে দেবো তোমায়। চালক উজিরহাটি নামটা শুনেই কেমন যেন ঘাবড়ে গেল। ফ্যাঁস ফ্যাঁসে গলায় সে বলল, না গো কর্তা, মাফ করেন, এমন নিশুত রাতে মোটেও পথে যেতেই পারবো নি। সে আপনি আমারে যাই দেন না কেন? কেন বলো তো? ওই পথে যেতে তোমার এত আপত্তি কিসের? কি আছে, মানে ব্যাপার কেন কি বলো তো একটু? গরুর গাড়ির চালক বিড়বিড় করে রাম রাম বলতে বলতে বলে, রাম 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 রাম। রাত্রির বেলায় সে কথা মুখেও আনতে নেই গো কর্তা। সে পথে একখানা বড় পুকুর আছে গো, বেশ বড়। তার চারিধারে কত কত তাল গাছ। ও পুকুরের নাম তো তাই তাল পুকুর। ওই জায়গাটা খুব সাবধান গো কর্তা, ওই জায়গাটা খুব সাবধান। রাতের বেলা ওদিকে না গেলেই ভালো করতেন গো আপনারা। যাকে আপনাদের ব্যাপার, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন, আমার কি। তবে হ্যাঁ, আমি আপনাদের ওই তাল পুকুরের কিছুটা তফাতে নামিয়ে দেব, ওর পর আর যাব না। নিন বাবুরা, আমার গাড়িতে উঠে পড়েন। আমরা দেখলাম আর উপায় নেই, যতদূর যাওয়া যাবে ততটুকুই যাই, তারপর না হয় যা হয় দেখা যাবে খন। সবাই এবার গরুর গাড়িতে উঠে বসলাম। রতন দেখলাম বেশ জড়সড় হয়ে গেল চালকের কথা শুনে। ওর মনের মধ্যে যে একটা অস্বস্তির ঝঞ্ঝা শুরু হয়েছে তা আমি পরিষ্কার বুঝতে পারলাম। গরুর গাড়ি হেলে দুলে এগোতে লাগলো ক্রমশ সামনের দিকে। গাড়িতে বাঁধা হ্যারিকেনটা তালে তালে দুলছে। মোরাম রাস্তা ছেড়ে এবার মাটির রাস্তা পড়ল বোধহয়। অন্ধকারে ঠিক ঠাহর হয় না বটে, তবে যে হারে গাড়ির চাকা উঠতে নামতে লাগলো এবং তার সাথে আমরাও যেভাবে হেলতে দুলতে লাগলাম, তাতে তেমনটাই মনে হলো। আস্তে আস্তে গাড়ির চালকের সাথে কথাবার্তাও চলতে লাগলো। জানলাম যে সেই নদীর চড়া থেকে বালি তুলে পাশের গ্রাম হিজলগঞ্জের এক বাড়িতে দেওয়ার বরাত পেয়েছিল। ওদের নাকি পাকা বাড়ি হবে, তাই রাতের দিকে নদীর ঘাটে পাহারা সেরকম থাকে না। বালি তুলতে সুবিধে হয়, তাই এই ব্যবস্থা। একসময় গারোয়ান গরুগুলোকে থামালো, তারপর আমাদের উদ্দেশ্যে বলল, আগে কর্তা নেমে পড়েন, আমি আর সামনে যেতে পারবো না। ওই যে ডান দিকের ওই রাস্তাটা দেখছেন, ও পথে একটু এগোলেই পড়বে তাল পুকুর। সে পুকুরের গা বেয়ে হাঁটলেই আপনারা উচিরহাটি পেয়ে যাবেন। খুব সাবধানে যাবেন কর্তা বাবুরা। শেষের কথাটা একটু থেমে থেমেই বলল গারোয়ান। শশী একবার শেষ চেষ্টাটা করল। দাদা, এই টাকাগুলো বরং তুমি রাখো, আর একটু যদি আমাদের এগিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। দেখো না দাদা, আরেকটু যদি। গাড়ির চালক বিষণ্ণ হাসি হেসে ওর হাত থেকে কেবলমাত্র একটা টাকার নোট নিয়ে
বাকিটা তাকে ফেরত দিয়ে বলল, কথা আমার 3-20 বয়স হলো, ওসব টাকা পয়সার লোভ আর নেই। জোয়ান বয়স হলে তাও বা একটু কথা ছিল, রক্ত গরম ছিল, পয়সার দরকারও ছিল। এখন আর বেশি টাকা পয়সা দেখতে গিয়ে শেষ বয়সে নিজের প্রাণ ঘুমাতে পারবো না। আসি বাবু, আপনারা সাবধানে যান। অনেক চেষ্টা করেও কোনো সুবিধা হলো না দেখে আমরা নেমে পড়লাম শেষমেশ গাড়ি ছেড়ে। গাড়ি আমাদের পাশে ফেলে মালিকের পথ খুলল। আমি পকেট হাতড়ে স্টেশন মাস্টারের লিখে দেওয়া সেই পথ নির্দেশের কাগজটা বের করলাম। তারপর সেটার ভাঁজ খুলে টর্চের আলো ফেলে চোখের সামনে ধরতেই আমাদের সকলের নজর কাড়ল সবচেয়ে নিচে লেখা, পেছনে ফিরে তাকিও না। চিরকুটটা ভাঁজ করে পকেটে রেখে আবার হাঁটতে লাগলাম। যাই বলো ভাই, বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো নয়। শুধু যদি স্টেশন মাস্টার বলতো তাও হতো, এখন তো এই গরুর গাড়ির চালকও একই কথা বলছে। আমরা যদি রাতটুকু স্টেশনে কাটিয়ে দিতাম তাহলে কি আর এমন ক্ষতি হতো? একে তো ওই শীতের রাত, তার উপর এই অচেনা অজানা রাস্তা। রতনও মনে হয় বুঝল এই অবস্থায় এসব কথা বলাটা ঠিক হচ্ছে না। আমাদের থেকে কোনো উত্তর না পেয়ে নিজে থেকেই চুপ করে মাথা নিচু করে হাঁটতে লাগলো। সেই রাতে ওইভাবে কতক্ষণ যে হেঁটে গিয়েছিলাম তা জানি না। সামনে নজর যেতেই খেয়াল হলো বিশাল এক পুকুর, আর তার পাড়ে প্রচুর তাল গাছ। বুঝলাম এই জায়গাটাই সেই তাল পুকুর। শশী আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ও বাবা, এই সেই জায়গা? আহা, এ তো ভারী চমৎকার জায়গা হে। এই শীতের রাত, এই গ্রামের হাওয়া, আহা, বেশ জমে যাবে কিন্তু, যাই বলো। আমিও একবার ভালো করে চেয়ে দেখলাম চারপাশটা। পুকুরের কালচে জলে ঢেউ উঠেছে। ধারে ধারে বিশাল গগনচুম্বী তালগাছগুলো দাঁড়িয়ে রয়েছে চুপটি করে। লালচে চাঁদটা ঢলে পড়েছে একটা তাল গাছের মাথায়। চাঁদের প্রতিচ্ছবি পড়েছে পুকুরের কালো জলে। চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। দিক বিদিক থেকে কোনো আওয়াজ ভেসে আসছে না। আমাদের পদধ্বনি যেন আমরা নিজেরাই শুনতে পাচ্ছি। ভয় না, ভয় আমার পাচ্ছে না মোটেই। এবং এতক্ষণ হাড় নাড়িয়ে দেওয়া গরুর গাড়ির চড়া আর এতটা পথ পায়ে হেঁটে আসার পর এই মৃদু মন্দ হাওয়ায় বেশ আরামই লাগছিল। মনে হচ্ছিল একটু যেন দাঁড়িয়ে গেলে বেশ হয়। রতন আমার হাত ধরে ডেকে বলল, ভাইয়া, তোমরা দুজন এত মন দিয়ে কি দেখছো বলো তো? কবিতা টবিতা লিখবে নাকি? তার চেয়ে বরং পা চালাও। রতনের কথা শুনে সত্যি হাসি পেল। কোথায় এই মায়াবী জায়গায় একটু শান্ত হয়ে দাঁড়িয়ে অনুভব করবে তা নয়। তবে ঠিকানা লেখা কাগজের পিছনে যে সাবধান বাণীটা লেখা ছিল সেটা আর ওদের বললাম না। তবে একটা কথা, স্টেশন মাস্টার কি ওটা আমাদেরকেই লিখেছেন নাকি অন্য কারোর জন্য লেখা কাগজের পিছনেই আমাদের জন্য ঠিকানা লিখে দিয়েছেন তিনি? কে জানে। বুঝলাম যত দাঁড়াবো তত দেরি হবে, তাই কান মাথা ভালো করে ঢেকে আবার পা চালালাম। কানে এলো শশীর গলা, গুনগুন করে গান গাইছে। আহা, সে কি গান! যেন একদল মশা কানের পাশে ভন ভন করছে। এদিকে আবার রতন দেখলাম কি যেন বিড়বিড় করছে। সে যে যা খুশি বলুক, জায়গাটা আমার বেশ লেগেছে। রাস্তার দুধারে থাকা বিশাল বিশাল তালগাছের পাতা এমনভাবে বাতাসে নড়ছে যেন ওগুলো হাতছানি দিয়ে ডাকছে আমাদের। শুকনো পাতা থেকে মাঝে মাঝেই খড়খড় শব্দ উঠছে। আমি ঘাড় উঁচিয়ে একবার দেখলাম তালগাছগুলোকে। মিথ্যে বলবো না, এক অদ্ভুত অনুভূতি হলো। যেন মনে হলো ঠান্ডাটা যেন একটু বেশি এই পুকুর পারে। একটু মজা করেই বললাম, কি হে ভাইয়া শশী, গান ধরলে যে?
ভয় টয় লাগছে নাকি? না হে ভাইয়া, ভয় টয় আমি পাই না। তাহলে? ও কিছু না, একটু পা চালাতে হবে বুঝলে, ঠান্ডা যেন একটু বেশি এখানে। ওর গলাটা একটু অন্যরকমই শোনালো মনে হলো, তবুও মেজাজটা হালকা করার জন্য বললাম, তাহলে গানটা চালিয়ে যাও, বেশ লাগছে। তিনজনেই গুনগুন করে গান ধরলাম। মনে মনে ভাবলাম, তিনজনেরই যা গানের গলা, আশপাশের গাছে ঘুমিয়ে থাকা পশু পাখিরাও না চমকে জেগে ওঠে। কথাটা মাথায় আসতে খেয়াল হলো, এতক্ষণ এই পুকুর পাড় দিয়ে হেঁটে চলেছি, অথচ একটা পশু পাখিরও কিন্তু আওয়াজ পেলাম না। একটা রাতচরা পাখি, এমনকি একটা জোনাকির ঝাঁকেরও দেখা নেই। ভারী অদ্ভুত। এই কারণেই হয়তো লোকে রাত বিরেতে এই পথে আসে না। সে যাই হোক, আর তো একটুখানি পথ পেরিয়ে গেলেই হলো। এই ভেবেই একটা সিগারেট একটু ধরাতে যাব কিনা ভাবছি, অমনি একটা ডাক শুনে থামতে হলো। বলছি বাবুরা, উজিরহাটি যাচ্ছেন নাকি? ডাকটা এতটাই অপ্রত্যাশিত যে আরেকটু হলে সিগারেটটা হাত থেকে পড়ে যাচ্ছিল। ডাকটা আমাদের পেছন থেকে আসছে। দেখলাম একজন চাষাভুষো গোছের লোক, সারা শরীর কালো চাদরে ঢাকা, শুধু মুখটুকু বেরিয়ে আছে। শশী বলল, তুমি কে? কোথা থেকে এলে? শশীর কথায় লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠল। আমি তো এইখানেই থাকি বাবুরা, আপনারা গান গাইতে গাইতে চলছেন দেখে জিগাইতে এলো, যদি কোনো কাজে লাগতে পারি আর কি। মনে মনে ভাবলাম, এ নেহাতি গেঁয়ো একটা সাধারণ মানুষ, তবুও চোর ছিনতাইবাজ হওয়াও আশ্চর্যের নয়। তবে একটা কথা অস্বীকার করতে পারবো না, এই রাতে এরকম রাস্তায় একজন সাথী পাওয়াও ভাগ্যের ব্যাপার। হয়তো উজিরহাটির কোনো রাস্তায় জানা থাকবে, তাই জিজ্ঞাসা করেই ফেললাম, তা তুমি উজিরহাটি চেনো? পৌঁছে দিতে পারবে আমাদের? তা বাবু কি যে বলেন, একদিন হয়ে গেল এই গ্রাম আমি চিনবনি, তবে কি না। লোকটা একটু থামল, মনে হলো কিছু জানি বলবে। শশী জিজ্ঞাসা করলো, তবে কি? দেখো, তোমার যদি কিছু টাকা পয়সা লাগে তো বলতে পারো, সামান্য কিছুই আছে। সেই শুনে লোকটা এমনভাবে ঘাড় নাড়ালো যেন কি খারাপই না প্রস্তাব দিয়ে ফেলেছি আমরা। দেখে খানিক মজাই পেলাম। তারপর নিজেই থেমে গিয়ে বলল, টাকা পয়সা দিয়ে আমার কি কাম বাবু, দিন কুলে কেউ নাই, যে আমার যা লাগবে আমি চেয়ে নেব। তা কি লাগবে বলবে তো? এবারে রতনের গলা পেলাম। বুঝলাম এতক্ষণ পরে একটা মানুষের দেখা পেয়ে সেই প্যাটারও সাহস ফিরেছে, নয়তো এতক্ষণ তো মাথা নিচু করে কি সব বিড় করছিল। সে এখন চাইলে কি আপনারা এখন আমায় দিতে পারবেন? সে না হয় হলো, তা এত রাতে এইখানে কি করছিলে? চারিদিকে তো একটাও জনপ্রাণী নেই, ভয় ডর নেই নাকি? ক্ষুধা বাবু, কদিন যে পেট ভরে খাই নাই। লোকটার কথা একটু মায়াই হলো যেন। হয়তো পাশেরই কোনো গ্রামে হার হাবাতে খড়ের কেউ, সারাদিন ঘুরে ঘুরে হয়তো কিছুই জোটেনি। থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, কিছু খাবে নাকি? আপনি বড় ভালো দাদা বাবু, আপনার থেকেই নেব তাহলে। হাসি পেল লোকটার কথা শুনে। তা কি চাই তোমার? লোকটার দেখলাম মাথা নিচু হয়ে গেল, লজ্জা টজ্জা পেয়েছে মনে হয়। মাথা নিচু করেই বলল, দেখ, সে নিয়ে নেব না হয়, সবাই তো আর চাইলেই দেয় না। বুঝলাম বেশি বকিয়ে কাজ নেই একে, রাস্তাটাই একটু এগিয়ে দিক, হাতে 2-1 টাকা গুঁজে দেওয়া যাবে না হয়। বিরক্ত হয়ে শশী মুখ খুলল এইবার। তা বাপু, উজিরহাটির রাস্তাটা যদি একটু বলতে বড় উপকার হতো। লোকটা যেন চমকে উঠল। হে দেখছেন, নুনের হিসাব কইতে কইতে একদম ভুলেই গেছিলাম। আসলে অনেক দিন পর তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। তারপর আবার নিজের মনেই বিড়বিড় করতে লাগলো,
তাই 1.5 চামচি, 3টাই তাহলে। তারপর আবার গলা উঁচিয়ে আমাদের জিজ্ঞাসা করলো, আর 3টে ক চামচি লাগবে বলেন তো? আমরা 3জনেই বেশ অবাক হয়ে দেখলাম, একবার লোকটাকে, একবার নিজেদের। একদম সন্দেহ রইল না যে এ একেবারে আস্ত উন্মাদ। অতি কষ্টে হাসি চেপে বললাম, এই আধারে আবার কি রাঁধবে, আর খাবেই বা কে? লোকটা কেমন যেন মুষড়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, এই জন্যই কেউ আসে না এই পথে। আমি নাকি তাদের মাথা খাই উল্টো পাল্টা কথা বলে। তাই শীতের রাতে এভাবে ঘুরলে লোক খ্যাপাই বলবে। লোকটা দেখলাম আবার সেই নির্বিকার ভাবে মাথা নিচু করে হাঁটতে লাগলো। একটু যেন খারাপই লাগলো। হতে পারে একটু খ্যাপাটে, পুরো পাগলও হতে পারে। তবু এই শীতের রাতে একটা মানুষ আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো পেটে দানা পানিও পড়েনি। একটু মায়াই হলো লোকটার উপর। শশীকে ডেকে চাপা গলায় বললাম, ওকে মতিদের বাড়ি নিয়ে গেলে হয় না? একটু ডাল ভাতের জোগান তো হয়ে যাবে, কি বলো? কথাটা মনে হয় শশীর মনে ধরেছে। ও বলল, তা খারাপ বলনি, তাও একটু সাবধান, অচেনা জায়গা। আমিও ঘাড় নেড়ে সম্মতি জানালাম। একটু খেয়াল করতেই বুঝলাম লোকটা আমাদের পেছন পেছনই আসছে। আলাপ জমানোর জন্যই বললাম, তা তুমি করো কি? লোকটা দেখি ভাবনায় পড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে একদম সহজ সরল গ্রাম্য ভাষায় জবাব দিল, আগে বাবু জমাই। কি জমাও? প্রশ্ন শুনে সে কি হাসি লোকটার, যেন কি মজার কথাই না জিজ্ঞেস করে ফেলেছি। আগে বাবু, ও সব আপনারে বিশ্বাসে যাবেন না, আমায় নিয়ে মস্করা করবেন শেষে। আরে বলোই না, মস্করা করবো কেন? রতনও দেখলাম যোগ দিয়েছে আসরে। আগে বাবু, সেই সব গোপন কথা বলা যাবেনি। তা কি এমন জিনিস যা বলা যাবে না? তা বাবু থাকে তো সবার কাছে, তবে চাইলে কেউ দিতে চায় না, আবার চলে গেলেও বিপদ, লোকে স্যা স্যা করে। বুঝলাম খ্যাপাটা মেজাজে এসেছে। বাকি রাস্তাটা বেশ হাসি মজা করেই কেটে যাবে না হয়। আমিও মজা করেই জিজ্ঞাসা করলাম, সেটা কি আমাদেরও আছে? লোকটা যেন লাজুক লাজুক মুখ করে বলল, তা থাকবিনি কেন বাবু, ও সববার থাকে, তবে ওই যে চাইলে কেউ দেয় না, সেইটাই মুশকিল, জানেন তো। সে যাই হোক, তা জমিয়ে কি করো? কি আর করবো, ঘর সাজাই। বাহ, তোমার ঘরও আছে? তা কোথায় ঘর? শশীও বুঝলাম ভালোই মজা নিচ্ছে। তা বাবু, সে ওই তাল পুকুরের ওই পারে, যাবেন নাকি? সে উজিরহাটি থেকে এখানে ফেরার পথে যাবখন, এখন আর সময় হবে না, বুঝলে। লোকটা দেখি আবার মাথা নিচু করে ফেলেছে। কথাটা মনে হয় খারাপ লেগেছে শুনে। একরকম কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আগে তাও তো মাইন্সের দেখা পাইতাম, এখন আর কেউ তো আর এইদিকে আসেই না। এই কদিন পর আপনারা এলেন। এই তো এই তো এই তো আমার বাড়ি কর্তা, ওই পুকুর পাড়ে বসে থাকি একা একা। আগে তো কত মাইন্সে আসতো, এখন আর কেউ আসে না। কেউ না এলে আমায় কে দেখে দিবে বলেন তো? তা আপনারা এলেন, মনে হলো নতুন মানুষ, একটু যদি খুশি হয়ে কিছু দেন আর কি। ওসব না বলে আমাদের ঠিকঠাক এগিয়ে দাও তো দেখি। রতন বলে ওঠে। বুঝলাম ওর আর কোনো ভয় নেই, ভয়টয় সব কেটে গিয়ে এখন একদম সেই আগের রতন হয়ে গিয়েছে। লোকটা আবার চুপ করে চলতে লাগলো। কানে এলো কি সব যেন বিড়বিড় করছে। ভাবলাম একটু কান পেতে খ্যাপাটার বিড়বিড় শুনি। সে যাই বলুক, একা এরকম একটা অন্ধকার রাস্তায় এরকম যে একটা সঙ্গী জুটে যাবে তা কে জানত। বেকার বেকার স্টেশন মাস্টার আর গরুর গাড়ির লোকটার কথায় চিন্তা করছিলাম। নিশ্চয়ই কোনো চোর ছেঁচোর থেকেই হয়তো সাবধান করছিল। তবে যা শীত, এর মধ্যে রাস্তার লোককে লুট করতে
কোনো সুস্থ মানুষ বেরোবে না। চোর, ডাকাত, ছিনতাইবাজ আর যাই হোক, ঠান্ডা তো লাগে নাকি? কোনো এক আদ্যিকালে হয়তো কোনো চুরি ডাকাতি হয়েছিল, তাতেই রং চড়িয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। বেটার ছেলে গারোয়ানটা চাইলে এতক্ষণে উজিরহাটি দিয়ে আসতে পারত। তুস কিছুই না, তাড়াতাড়ি ঘরে ফিরে একটা দেশি মদের বোতল খুলে বসবে আর কি। সন্ধ্যের পর মেসপাড়ার দশরথ রিক্সাওয়ালাও এইরকমই গল্প দেয়। ভেবেই বেশ হাসি পেল আমার। চারিদিকে এত সুন্দর শান্ত পরিবেশ, হাড় কাঁপানো ঠান্ডা আছে বটে, তবে সে তো গ্রামের দিকে থাকবে, সে আর নতুন কি। সেটাও এতক্ষণে গা সওয়া হয়ে গিয়েছে। খিদেও যে পায়নি তা বলবো না, তবুও বেশ লাগছে চারপাশটা। কলকাতায় তো এসব আর ভাগ্যে থাকে না আমাদের। রতন দেখলাম বেশ শান্তভাবে চারিদিকের মজা নিতে নিতেই যাচ্ছে। খ্যাপাটাও আগের মতো বিড়বিড় করতে করতে আমাদের আগে আগেই চলেছে। হঠাৎ শশী কোথায় খুঁজতে গিয়েই বুঝলাম শশী নেই। চমকেই উঠেছিলাম একরকম। চারিদিকটা একবার ভালো করে চেয়ে দেখলাম, না, শশী তো নজরে এলো না। যতদূর চোখ যায় শুধুই জমাট বাঁধা অন্ধকার। আওয়াজ বলতে শুধুই একটানা ছিঁচি পোকার ডাক আর কিছু রাতচরা পাখির ডানা ঝাপটানো শব্দ। তবে আরো একটা শব্দ কানে এলো। শব্দটা চাপা কিন্তু স্পষ্ট। কান পেতে শুনলাম অনেকক্ষণ ধরে। না, কোনো ভুল নেই, কেউ আমায় ডাকছে। গলার আওয়াজটাও আমার চেনা, শশী। ধনঞ্জয়, ও ভায়া ধনঞ্জয়। অন্ধকারের মধ্যেই ঠাহর করার চেষ্টা করলাম ডাকের উৎসটার। বেশ বুঝলাম আওয়াজটা আসছে আমাদের ফেলে আসা পথের দিক থেকেই। মনে একটা দুশ্চিন্তা উঁকি দিল। কি হলো শশীর? অন্ধকারে হোঁচট খেয়ে পড়ল না তো কোথাও? আমি ওর ডাকে সাড়া দিলাম, শশী তুমি কোথায়? আবার সেই চাপা কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, আরে তোমাদেরই খানিক পেছনে, জলদি এসো, টর্চের আলোটা দেখাও। পিছন ফিরতেই কুয়াশার চাদর ভেদ করে আসা টর্চের আলোটা নজরে এলো। এগিয়ে গেলাম সেই দিকে। বুঝলাম কিছু একটা তো হয়েইছে, কিন্তু ওভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেন শশী? কিছুতেই সেটা আন্দাজ করতে পারছিলাম না। অত ভাবতে হবে না, পা চালিয়ে এসো এদিকে। অন্ধকার ততক্ষণ চোখে সয়ে গেছে। কিছুটা আসতেই শশীর আবছা ছায়ামূর্তিটা নজরে এলো। বুঝলাম শশীও আমায় দেখছে। আমাকে দেখেই আরো একবার টর্চ চালল। পায়ে পায়ে এগিয়ে গেলাম ওর দিকে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই যাব, বুঝলাম শশী ইশারা করে চুপ করতে বলছে। আরো কিছুটা এগিয়ে গেলাম ওর দিকে। কানের কাছেই মুখ এনে শশী বলল, একটা খটকা লাগছে ভায়া। আমরা কতক্ষণ ধরে হেঁটে চলেছি বলে মনে হয় তোমার? মনে মনে হিসেব করলাম, আধ ঘন্টার একটু বেশি হবে হয়তো। ওকে বলতেই ওই ইশারায় হাতঘড়িটা দেখতে বলল। রেডিয়াম লাগানো ডায়ালটা চোখের সামনে ধরলাম। খেয়াল করলাম ঘড়িটা বন্ধ হয়ে গেছে রাত 9টায়। ব্যাপারটা শশীকে বলায় ও ওর ঘড়িটা আমায় দেখালো। স্পষ্ট দেখলাম সেটাও রাত 9টায় আটকে আছে। অবাক না হয়ে উপায় ছিল না। শশী বলল, রতন ঘড়ি পড়ে না, পড়লে দেখতে ওর ঘড়িটাও আটকে থাকতো রাত 9টায়। আমার যেন গলা শুকিয়ে এলো এক অদ্ভুত আশঙ্কায়। কোনো রকমে নিজেকে সামলে জিজ্ঞাসা করলাম, এসবের মানে কি শশী? জানি না, তবে আবারও একটা আশ্চর্যের জিনিস দেখবে। আমি না বুঝেই ঘাড় নাড়লাম। শশী টর্চটা জ্বালিয়ে সামনে ইশারা করল। সেই দিঘির পার আর একটা তালগাছ ছাড়া কিছুই নজরে এলো না। শশী ফিসফিসিয়ে বলে উঠল, গাছটাকে ভালো করে খেয়াল করো ভায়া,
পায়ে পায়ে আরও কিছুটা এগিয়ে গেলাম গাছটার দিকে। বেশি এগোতে সাহস হলো না। ঝোপঝাড়ে জন্তু জানোয়ার থাকতে পারে ভেবে একটু ভয় হলো। তবে যেটুকু দেখলাম অবাক হয়ে ছিটকে পিছিয়ে এলাম বেশ খানিকটা। সময় মতো শশী ধরে না ফেললে হয়তো পড়েই যাচ্ছিলাম। শশী কানের কাছে মুখ এনে বলল, ব্যাপারটা ভালো ঠেকছে না ভাই। আমারও গলা শুকিয়ে এসেছে, কারণ এই গাছ আগে আমার দেখা। বাজ পড়ে অর্ধেক পুড়ে যাওয়া একটা তাল গাছ অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে দিঘির পাড়ে, কিছুটা নুইয়ে পড়েছে দিঘির দিকে। বেশ কিছুক্ষণ আগে একবার হালকা হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখন নজরে পড়েছিল গাছটা এইখানেই। এখন আবার তার মানে আমার মনের অবস্থা ভেবেই শশী বলল, তুমি যা ভাবছো আমিও সেইটাই ভাবছি। আমরা যখন হালকা হয়ে আবার হাঁটা লাগালাম, তোমার মনে আছে আমি একটা সিগারেট ধরিয়েছিলাম? আমি ঘাড় নাড়লাম। শশী বলে চলল, সেই সিগারেট নিভিয়ে ফেলতে যাব তখনও আবার এই গাছটাই নজরে এসেছিল। প্রথমে ভেবেছিলাম একই রকমের দেখতে আরও একটা গাছ হয়তো। এতটা বলে শশী থামল, নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো, তেমন কিছু না ভেবেই সিগারেটটা ঝোপে না ফেলে গাছটার ফাঁকে গুঁজে রেখেছিলাম। তুমি আসারই একটু আগে দেখো কি পেয়েছি। এই বলে শশী আমার দিকে হাতটা এগিয়ে দিল। ওর হাতে ধরা একটা হাত পোড়া সিগারেটের টুকরো, শিশির পড়ে ভিজে গিয়েছে প্রায়। শশী বলতে শুরু করলো আবার, তুমি মানবে কিনা জানি না, এই গাছটা এ নিয়ে আমি 3 নম্বর বার দেখছি। কি বলছো তুমি ভাই? ঠিকই বলছি। আমার মন বলছে আমরা আধ ঘন্টা নয়, কম করে 1.5 থেকে 2 ঘন্টা একই রাস্তায় পাক খাচ্ছি। কোনো হিসেব মিলছে না ভায়া। এই শীতের রাতেও বেশ বুঝতে পারলাম আমার কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। যা হচ্ছে সেটা কি সত্যি নাকি সবই চোখের ভুল? কিন্তু চোখের ভুলই বা বলি কি করে, কিন্তু কিভাবে? যতদূর মনে পড়ছে গরুর গাড়িটা থেকে নেমে আমরা এই দিঘির পার বরাবর সোজাই এসেছি। চিরকুটের লেখা মতোই চলেছি, এদিক ওদিক যাওয়ার প্রশ্নই ওঠে না। ক্লান্তিতে আর শীতের কামড়ে গতি হয়তো কমেছে, কিন্তু মন বলছে একবারের জন্য অন্যদিকে চলে যাইনি আমরা। আমার চিন্তায় ছেদ পড়ল শশীর গলার আওয়াজে। সেই আওয়াজে মিশেছিল একটা হালকা দুশ্চিন্তা মেশানো ভয়ের রেশ। রতন কোথায়? সত্যি তো, এতক্ষণ ওর কথা মনেই ছিল না। ওকে তো না বলেই পিছিয়ে এসেছিলাম আমি। দুজনের দিকে তাকালাম একবার। নিজেদের ভেতরে কিভাবে যেন অদ্ভুত এক তাগিদ অনুভব করলাম। টর্চটা আবার জ্বলে উঠল শশীর। দুজন উদ্ভ্রান্তের মতো চেঁচাতে লাগলাম ওর নাম ধরে, যেভাবে হোক বেরোতে হবে এই জায়গা থেকে। টর্চের আলোয় সামনের যতটা দেখা গেল সে সব শুধুই ঘন কুয়াশার চাদর। মনে হলো কেউ যেন ইচ্ছে করেই এসব বিছিয়ে রেখেছে আমাদের জন্য। কিছু না ভেবেই দৌড় লাগালাম সামনের দিকে। যদি না ভুল করি এই পথেই তো এগোচ্ছিলাম এতক্ষণ। একটু দম নিতে দুজনকেই দাঁড়াতে হল। এই কনকনে শীতেও আমাদের সারা শরীর ঘামে ভেজা, তার মধ্যেই শীতল বাতাস এসে যেন জমিয়ে দিচ্ছে একেবারে। না রতনের কোনো সারা শব্দ পেলাম না। দুশ্চিন্তা ঘিরে ধরল দুজনকেই। আমার খালি মনে হতে লাগলো শশীর ডাক শুনে আমি যখন পিছনে ফিরেছিলাম তখন ওকেও সঙ্গে করে ডেকে নিয়ে আসলেই ভালো হতো। শশীর চোখে মুখেও দেখলাম অসহায়তা। দুজনেই আর থাকতে না পেরে রাস্তার উপরেই বসে পড়লাম। মনে মনে হিসাব একটা মেলানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরেই। আমরা গরুর গাড়ি থেকে নামলাম,
তিনজনে সোজা হাঁটা লাগালাম দিঘির পার বরাবর। মাঝে ওই খ্যাপা লোকটা এলো, ওই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল, ওর সাথেই গল্প করতে করতে এগোচ্ছিলাম। মাঝে এক দুবার থেমেছি হয়তো। তারপর না 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 তারপরে তো আর হিসেব নেই। কতক্ষণ ওভাবে হেঁটেছিলাম জানি না। সত্যি কি একই পথে ঘুরে বেরিয়েছি আমরা এতক্ষণ? সব কেমন গুলিয়ে যাচ্ছে। শশীর দিকে তাকালাম একবার। একটা সিগারেট ধরিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি ডাকতেই একটা উদ্ভ্রান্তের মতো দৃষ্টি নিয়ে তাকালো। ওকেও একটু সহজ করার জন্যই বললাম, একটা সিগারেট থাকলে দাও তো। সিগারেটটা মুখে নিয়ে দেশলাই ধরাতে যাব, দেশলাইয়ের আলোর ঝলকানিতে চোখের সামনে যে জিনিসটা ভেসে উঠল তাতে জ্বলন্ত দেশলাইটার সিগারেটে ছোঁয়াতে পারলাম না। নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না। আরও একটা দেশলাই চালালাম। না না না, কোনো ভুল নেই। হাতের ধরা জ্বলন্ত কাঠিটা নিয়ে এগিয়ে গেলাম আরও খানিকটা। বুঝলাম আমার পেছনে শশীও এগিয়ে আসছে। কাঁধে ওর হাতের ছোঁয়া পেলাম। ও টর্চের আলো গিয়ে পড়লো সামনে। আবার সেই তাল গাছটা। না 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 না, কোনো ভুল নেই। সেই পোড়া তাল গাছটা আবার। আঙুলে দেশলাইয়ের ছ্যাঁকাটা খেয়ে সম্বিত ফিরল। খেয়াল করলাম শশী টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তোকে থামতে বলবো, ঠিক তখনই একটা চাপা আর্তনাদ, একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। বুঝতে দেরি হলো না, শশী কোনো কিছুতে হোঁচট খেয়েছে। টর্চটা ছিটকে পড়েছে সামনের দিকে। উঠে গিয়ে টর্চটা তুলে নিয়ে শশীর দিকে এগিয়ে গেলাম। আমার হাত ধরে শশী উঠে বসলো। জামা থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, আলোটা মেরে দেখো তো একবার কিসে হোঁচট খেলাম। টর্চের আলোটা ফেলতেই যা দেখলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না মোটেই। পরিষ্কার নজরে এলো একটা দেহ, মুখ থুবড়ে পড়ে আছে। সমস্ত জামা কাপড়ে ঝোপঝাড়ের ঘাস আর ময়লা লেগে। কাঁধের কাছে কালচে কিছু একটা ছোপ। শশীও এগিয়ে এসেছে এতক্ষণে আমার কাছে। দুজনে মিলে দেহটাকে সোজা করলাম। মুখের উপর আলো ফেলতেই বুকের ভেতর থেকে একটা আর্তনাদ উঠে আসতে চাইল। মনে হলো কেউ যেন আমার গলাটা টিপে ধরেছে। দম আটকে আসতে চাইল আমার। আমাদের পায়ের সামনে যে শরীরটা পড়ে আছে সেটা আর কারো নয়, রতনের। শশী দেখলাম এগিয়ে গেছে রতনের দিকে। আমিও এগিয়ে গেলাম ওর মাথার দিকে। মাথাটা কোলে রেখে নাকের কাছে আঙুলটা নিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম কানের পাশে যেন চাপ চাপ রক্ত। টর্চের আলোটা ফেলতেই স্পষ্ট দেখলাম রতনের একটা কান কেউ যেন ছিঁড়ে নিয়েছে। ভয়ে রক্ত হিম হয়ে এলো আমার। শশীকে দেখালাম। শশীও একবার শেষ আশার আলোর খোঁজে বুকে কান পেতে শোনার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই ওর চোখে মুখের ছবিটাই বলে দিল সব কিছু শেষ। সম্মোহিতের মতো বসেছিলাম আমরা দুই বন্ধু। কতক্ষণ তা জানি না। হঠাৎ সেই নীরবতা ভেঙে একটা শব্দ কানে ভেসে এলো, বাবুরা এই যে সে কতক্ষণ ধরে খুঁজতেছি। আমি শুধু একবার মাথা তুলে দেখেছিলাম। সেই শেষবার। পুরোপুরি জ্ঞান হারানোর আগে অবধি কানে ভেসে আসছিল কয়েকটা শব্দ। এই দাদা বাবু খুব ভালো মানুষ, কি সুন্দর ওর গানটা দিয়া দিলেন ভাড়ানি হিসেবে। লোকটা কাচের বয়ামে নুনের মধ্যে ডুবিয়ে রাখলো 3টে কান। রক্তে ভেসে সাদা নুনের গুঁড়োগুলো লালচে হয়ে গেল। লোকটা মনে মনে বলল, টাটকা কানের এই ঘোল নুনের বয়ামে রাখলেই লাল হয়ে যায়। তবুও লোকটার ঠোঁটের কোনায় একটা হাসি খেলে গেল। ওরা তাল গাছটা
কোটর থেকে সবকটা বয়াম বের করে শুনতে লাগলো। 1 2 3 4। মাঝে আবার থম মেরে বসে পড়ল, আবার গোনা শুরু করলো। 1 2 3। বলছি দাদা, উজিরহাটি এখান থেকে আর কত দূরের রাস্তা হবে গো? স্টেশন থেকে বেরিয়ে আসতেই যে মোড়ের মাথা পড়ে, সেই মোড়ের মাথার ছোট্ট গুমটিখানা বন্ধ করে সাইকেলে চাপতেই যাচ্ছিল কানু। কিন্তু এক উঠতি বয়সের অচেনা নবীনের গলার আওয়াজে সে তাকালো তার দিকে। কোথায় যাবার কথা বললে হে তুমি? আরে উজিরহাটি কত দূরের পথ আর? হ্যাঁ, ও বাবা, এটা বেশ অনেকটাই দূর। রাতের বেলা কিন্তু ও পথে যেতে নেই ভাই। কেন যেতে নেই কেন? কারণ সে পথ ভালো নয় একেবারেই। আমি বলছি শোনো, রাতের বেলা ও পথে যেও না। কেন, ও পথে বুঝি ভূত আছে? কথাটা বলেই তাচ্ছিল্যকর হাসি হেসে উঠল সেই নবীন। ইংরেজিতে 2-4টে গালিগালাজ করে সে এগিয়ে গেল উজিরহাটির পথে। কানু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কেবল। শুনলে সুরজিৎ ঘোষের কলমে তালপুকুরের বিভীষিকা। গল্পটির পরিমার্জনায় অর্ঘ্যজিৎ গুহ। গল্পের সূত্রধার আমি অরূপ। কথকের ভূমিকায় আকাশ ও অর্ণব। বিভিন্ন চরিত্রে সায়ন্তন, ঋদ্ধি, আর্য, সৌরভ, ধনী, সুভাষিস, সৌরভ ও সৌমদীপ। আবহ ও সমগ্র পরিচালনায় শুভজিৎ। স্ক্রিপ্টিংয়ে বর্ষা। প্রচ্ছদ ও সমগ্র পরিবেশনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।